আসসালামু আলাইকুম। এটা ফাংশনের উপর সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো যে আমরা যে গত ভিডিওতে আলোচনা করছিলাম 4 টাইপের ফাংশন। তো এই 4 টাইপের 4টা ক্যাটাগরির ফাংশন আমরা এখানে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখব। ঠিক আছে? সো প্রথমে যেটা যে নো আর্গুমেন্ট নো রিটার্ন ভ্যালু। ওকে, তো এটা মানে কি, মানে ফাংশনে কোনো রকম কোনো প্যারামিটার থাকবে না, কোনো কিছু রিটার্ন করবে না। সো আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করি। আমি দিলাম 1.c। সো আমি লিখলাম ক্যাটাগরি 1, নো আর্গুমেন্ট নো রিটার্ন ভ্যালু। ওকে, নো আর্গুমেন্ট অথবা আমরা বলতে পারি যে নন প্যারামিটারাইজড। নন প্যারামিটারাইজড, ঠিক আছে? প্যারামিটারাইজড বানান মনে হয় আমার ভুল হয়েছে। তো প্যারামিটারাইজড বানান মনে হয় আমার ভুল হয়েছে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এখানে যে কোডটা আছে আমি একটু সেই কোডটা নিয়ে এসে আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। সো এখানে ইনডেন্টেশন ঠিক করা নাই। সো একটা জিনিস দেখেন, কোডটা কিন্তু দেখতে হিজিবিজি লাগছে, কিন্তু এখানে যেভাবে আছে সাজানো, এই সাজানো জিনিসটাকে বলে ইনডেন্টেশন। সো ইনডেন্টেশন জিনিসটা কি, আমরা যেখানে একটা পাবো, সেকেন্ড ব্র্যাকেট পাবো বা কার্লি ব্রেসেস, কার্লি ব্রেসেস এর ভিতরে যা থাকবে সবগুলো আগের যে লাইন আছে তার থেকে এক ট্যাব অথবা 4টা স্পেস পরিমাণ ডানে থাকবে। ঠিক আছে? আমি সবগুলো সিলেক্ট করে ট্যাব চাপলাম, দেখেন অটোমেটিক 4 ঘর সরে গেছে, যে 1 2 3 4 ঘর সরে গেছে। ঠিক আছে? সো এই জিনিসটিকে বলে ইনডেন্টেশন। তো ইনডেন্টেশনের সুবিধা হইলো কোড বাড়ানো, কি বলে, কোডের রিডেবিলিটি বাড়ানো। ঠিক আছে? সো আমি এই যে যেগুলো আছে কার্লি ব্রেসেস এর ভিতরের জিনিসগুলো আমি একটা স্পেস সরাই দিলাম। সো এখন আমি আসি স্টেপ বাই স্টেপ। চাইলে আমি এটাকে পরের লাইনেও রাখতে পারি বা এখানেও রাখতে পারি, এটা আপনার ইচ্ছা। এখন দেখেন, এখন দেখতে সুন্দর লাগছে। সো আমি বলছিলাম যে যখন আমরা একটা কোড লিখি মেইন ফাংশন থেকে সেটার কাজ শুরু হয়। ঠিক আছে? সো আমরা মেইন ফাংশনটা লিখলাম আগে, ধরেন উপরে কিছু নাই। সো আমরা মেইন ফাংশনটা লিখলাম, লেখার পরে আমি এখানে একটা ফাংশন কল করছি। ঠিক আছে? এই জিনিসটিকে বলে ফাংশন কল। গত ভিডিওতেও বলছিলাম, তারপরও আবার বলতেছি, এই জিনিসটিকে বলে ফাংশন কল। এই যে দুইটা আমি দুইটা ফাংশন কল করছি। ঠিক আছে? এখানে প্রথমে একটা ফাংশন ডিসপ্লে ওয়েলকাম। ঠিক আছে? সো কোডটা এখান থেকে আমার শুরু হলো, এরপর এখানে একটা ফাংশন পাইলো। সো এখানে এই ফাংশনটা পাওয়ার পর কম্পাইলার খুঁজবে যে এই ফাংশনটা কোথায় আছে, এই নামের কি কোনো ফাংশন এক্সিস্ট করে। সো সে দেখতে পারলো এখানে একটা ফাংশন আছে। ঠিক আছে? সো এই ফাংশনটা কি করতেছে, এখানে একটা প্রিন্ট হচ্ছে একটা লাইন, এই জিনিসটা, এর পরের লাইনে এই জিনিসটা প্রিন্ট হচ্ছে ওয়েলকাম টু সি প্রোগ্রামিং, এরপরে আরেকটা এই লাইন। ঠিক আছে? সো এই জিনিসটা প্রিন্ট হচ্ছে। এরপরে আবার এই ফাংশনের কাজ শেষে আবার কোথায় আসবে, আবার মেইন ফাংশনে চলে আসবে, এই জায়গায় আসবে, এসে দেখবে যে শো মেনু নামে আরেকটা ফাংশন আছে। এখন খুঁজবে যে এই শো মেনু নামে কিছু আছে। হ্যাঁ, এখানে একটা ফাংশন আছে। এখানে যে ভয়েডটা দিছে না, ভয়েডটা না দিলেও চলে, কম্পাইলার অটোমেটিক্যালি বোঝে, কিন্তু এই সামনের ভয়েডটা দিতে হবে। এটা মানে নন প্যারামিটার, মানে এখানে কোনো কিছু রিটার্ন করেনি। মানে আমরা যদি বলি তাহলে নো রিটার্ন টাইপ means void. ওকে, কোনো কিছু রিটার্ন না করা মানে হলো void। ঠিক আছে? তো এখানে কয়েকটা প্রিন্টএফ এর কাজ আছে। সো এখন আমি যদি কোডটা রান করি তাহলে দেখেন কি আসছে। প্রথমে এই যে ডিসপ্লে ফাংশন, এটার জন্য ওয়েলকাম টু সি প্রোগ্রামিং। তো এরপরে এই যে মেনু বা বাকি যে জিনিসগুলো আছে সেটা। ঠিক আছে? ধরেন আমি এই শো মেনুটা যদি আমি কমেন্ট করি তাহলে কি হয় দেখেন, শুধু প্রথমটা কল হবে। ঠিক আছে? শুধু প্রথমটা আসে। সো এখানে একটা লক্ষণীয় বিষয়, আমরা যে ফাংশন গুলো ডিক্লেয়ার করি সেগুলো সবগুলো কিন্তু মেইন ফাংশনের আগে লিখতে হবে। ঠিক আছে?
ধরেন আমি ফাংশন দুটোই রাখি, আমি ফাংশনগুলো মেইন ফাংশনের পরে যদি লিখি, এটা কাট করে আমি নিচে লিখলাম, ঠিক আছে। এবার রান করলে তখন কি আসে, আসছে ঠিকই ইনপুট, কিন্তু এখানে ওয়ার্নিং দিছে। এখানে ওয়ার্নিং দিছে, কি ওয়ার্নিং, যে ইমপ্লিসিট ডিক্লারেশন অফ ফাংশন, ইমপ্লিসিট ডিক্লারেশন অফ ফাংশন, এটা ঠিক আছে। সো আমাদের এই কম্পাইলারে এটা কাজ করতেছে, যদিও অনেক কম্পাইলারে এটা কাজ করে না। মানে প্রথমে আমাদের হচ্ছে হলো এই ফাংশনগুলো লিখতে হবে। সো আমরা এইভাবেও লিখতে পারবো। সো সেক্ষেত্রে আমাদের আরেকটু বেশি বাড়তি কাজ করতে হবে, ঠিক আছে। আমরা যদি নিচে লিখি, নিচে যদি লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই যে ফাংশনের নামটা, জাস্ট এই ফাংশনের নামটা লিখতে হবে, এর মধ্যে আর কিছু করতে হবে না। ফাংশনের রিটার্ন টাইপ আর ফাংশনের নামটা লিখতে হবে, ঠিক আছে। আমরা যদি এইভাবে লিখি, এটাকে বলে প্রোটোটাইপ, প্রোটোটাইপিং ফাংশন, প্রোটোটাইপ ফাংশন, প্রোটোটাইপ, ঠিক আছে। সো আমরা চাইলে এভাবেও করতে পারি, প্রোটোটাইপ করে, কিন্তু এতে করে আমাদের দুইবার লেখা রাখতেছে, যে এখানে রিটার্ন টাইপ সহ এখানে ফাংশনের নাম, এখানে যদি প্যারামিটার থাকতো তো প্যারামিটারটা এখানে লিখতে হতো, আর হচ্ছে হলো এই সেমিকোলন, ঠিক আছে। এটাকে বলে ফাংশন প্রোটোটাইপিং করা। এরপর মেইন ফাংশন, আর মেইন ফাংশনের পরে আমি যদি ফাংশনগুলো লিখি, সেক্ষেত্রে আমি এভাবে লিখতে পারি, ঠিক আছে। এখন আমি যদি রান করি, দেখেন এখন আর কোনো এরর আসবে না, আমি আগেরটা কেটে দিই, এখন আমি রান করি, এখন দেখেন এখন কিন্তু কোনো এরর আসবে, 0 এরর 0 ওয়ার্নিং, ঠিক আছে। সো আমরা যদি, আমরা চাইলে পরে লিখতে পারবো, সেক্ষেত্রে আমাদেরকে ফাংশনগুলো প্রোটোটাইপ করতে হবে। সো অথবা আমি যদি চাই সরাসরি এগুলো পরে লিখতে পারি। এখন আপনারা কিভাবে লিখবেন এটা আপনাদের ইচ্ছা। সো এটা গেল আমাদের প্রথম কোড, মানে এটা হলো নো আর্গুমেন্ট অথবা নো প্যারামিটার, নো রিটার্ন ভ্যালু, ওকে, ভয়েড টাইপ। এরপর হচ্ছে নো আর্গুমেন্ট, কোনো প্যারামিটার আমাদের থাকবে না, কিন্তু একটা রিটার্ন টাইপ থাকবে। সো আমরা এই কোডটা কপি করি, আমরা নিব হচ্ছে হলো এই কোডটা, কন্ট্রোল শিফট এন্ড কন্ট্রোল এস, টুল আমি সেভ করি। সো এখানেও দেখতে পাচ্ছি যে আমরা এইখানে ইন্ডেন্টেশন ঠিক নেই, আমরা চলেন ইন্ডেন্টেশন এগুলো ঠিক করে নিই। এখানে কার্লি ব্রেসেসের মধ্যে যা থাকবে সেগুলো ইন্ডেন্টেশনের মধ্যে আসবে, এখানে কার্লি ব্রেসেস শুরু, এখানে শেষ, এটাও ইন্ডেন্টেশন হবে। সো এটা আমাদের সেকেন্ড কোড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক অপরিচিত টার্ম আছে। সো আমরা স্টুডিও ডট এইচ এর সাথে পরিচিত, স্টুডিও অনেকে শুনছেন অনেকে শোনেননি, টাইম ডট এইচ একদম অপরিচিত। তো আমি এখানে কোড এগুলো এখন এক্সপ্লেন করব না, জাস্ট খালি বলে দেই যে জিনিসগুলো কি। এগুলো যদি আপনারা যখন আপনি যদি প্রজেক্ট করতে যান, সেক্ষেত্রে আপনাদেরকে এইসব ইউজ করতে হইতে পারে। যেমন এখানে র্যান্ড নামে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, র্যান্ড কি করে, র্যান্ডম নাম্বার জেনারেট করে, ঠিক আছে। সো আপনাদের যাদের ইন্টারেস্ট আছে, যাদের কিউরিওসিটি আছে, আপনারা এটা একটু দেখতে পারেন এই জিনিসগুলো। সো আমি এই জন্য জাস্ট খালি বলছি, র্যান্ড কি করে, র্যান্ডম ফাংশন জেনারেট করে, র্যান্ডম সংখ্যা জেনারেট করে, ইন্টিজার নাম্বার। আর র্যান্ড এটা একটা ফাংশন, এটাও একটা ফাংশন, এটা একটা ইউজার কি বলে বিল্ট ইন ফাংশন। র্যান্ডম নাম্বার জেনারেট করে এটাকে যদি 100 দ্বারা ভাগ করা হয়, তাহলে 0 থেকে 99 পর্যন্ত আসবে, আর এর সাথে 1 যোগ করছে, মানে 1 থেকে 100 পর্যন্ত আসবে। 1 থেকে 100 নম্বরের মধ্যে র্যান্ডম নাম্বার জেনারেট হবে, ঠিক আছে। সো তারপর হচ্ছে হলো এটা জাস্ট সিম্পলি পাই করছে, পাই এর ভ্যালুটা করছে, মানে ভয়েড না দিলেও চলবে, সমস্যা নেই। সো এটা আমাদের কি, এটা হচ্ছে হলো আমাদের ক্যাটাগরি 2, এটা নিয়ে আসি ক্যাটাগরি 2, এটা কমেন্ট করি, নো আর্গুমেন্ট, মানে কোন রকম আসলে প্যারামিটার থাকবে না, আর হচ্ছে কিন্তু আমাদের রিটার্ন টাইপ থাকবে। সো এখানে আমরা কোনো প্যারামিটার দেইনি, কিন্তু আমাদের রিটার্ন টাইপ আছে, জাস্ট এইটুকু দেখানোর জন্য। এইটা জাস্ট খালি এইটুকু বুঝলেই হবে। সো এই র্যান্ডটা তো বুঝলেন, পাই এটা জাস্ট পাই এর মানটা ইয়ে করছে, আর টাইপ কি, রিটার্ন টাইপ হলো ফ্লোট। আমরা চাইলে ডাবলেও রাখতে পারি, সমস্যা নেই।
এরপরে কি করছে, গেট কারেন্ট ইয়ার, এটা হলো এখানে দেখুন টাইম ডট এইচ নামে একটা হেডার ফাইল ইউজ করছে, এখানে টাইম টিতে হচ্ছে হলো টাইমটা নিচ্ছে, নিয়ে এখন হচ্ছে হলো এটা লোকাল টাইম, এটার সাথে বেশ কিছু হাবি যাবে অনেক কিছু করছে। সো এটা দিয়ে ইয়ার বের করছে। সো এই জিনিসগুলো, এই ধরনের কোড গুলো আপনারা চাইলে ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন যে কিভাবে কারেন্ট টাইম বের করে, কারেন্ট টাইম ডেট। সো এটা আপাতত আমি কেটে দিচ্ছি, এটা এখন আমরা দেখবো না, কারণ ওখানে একটু কমপ্লেক্স জিনিস আছে। কমপ্লেক্স বলতে কমপ্লেক্সও না, মানে একটু আমরা জানি না এরকম একটা ভ্যালু আছে। সো এটা আমরা রাখলাম, শুধু র্যান্ড ফাংশনটা রাখলাম। র্যান্ড ফাংশন কি করে, একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে, আর ওটাকে যদি আমি 100 দ্বারা মড করি তাহলে এটা আসবে কত, 0 থেকে 99 পর্যন্ত আসবে। কারণ আমরা কোনো সংখ্যাকে যদি আমি 100 দ্বারা মড করি তাহলে কি হবে, ওইটা অবশ্যই 100-র চেয়ে ছোট হবে, মানে 0 থেকে 99 এর মধ্যে হবে, আর ওর সাথে একযোগ করলে 100 হবে। ঠিক আছে, এটা একটু নিজে একটু রান করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কাজটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, সো টাইম ডট এইচ আমাদের লাগবে না, আর আমরা যে র্যান্ড ফাংশনটা ইউজ করছি এই জন্য stdlib ডট এইচ টা লাগতেছে, আর ওখানে ছিল পাইয়ের ভ্যালুটা। সো এখানে আমরা কি করছি, দেখেন ফার্স্ট কোডের আর রিকোডের পার্থক্য দেখেন, এখানে কিন্তু আমরা জাস্ট কল করছি। ঠিক আছে, এটা কিন্তু আমি কারোর মধ্যে স্টোর করিনি, কারণ এটা কি ভয়েড টাইপ, এটা থেকে কোনো কিছু আউটপুট আসতেছে না, কোনো কিছু রিটার্ন করতেছে না। সো কোনো কিছু যদি রিটার্ন না করে সেটা তো আমার কোনো ভেরিয়েবলের মধ্যে রাখার দরকার নেই, তাই না? কিন্তু এই যে 2 নম্বর কোডে এখানে কি হয়েছে, এখানে কিন্তু রিটার্ন করতেছে। ঠিক আছে, দুইটাই একটা ইন্টিজার রিটার্ন করতেছে, একটা ফ্লোট রিটার্ন করতেছে। সো এটা আমাকে অবশ্যই কোথাও না কোথাও রাখতে হবে, আমি যদি না রাখি তাহলে কিন্তু হারাই যাবে। অথবা আমি চাইলে সরাসরি এটা প্রিন্ট এফ এর মধ্যে আমি লিখতে পারি। ঠিক আছে, এটা আমি চাইলে প্রিন্ট এফ এর মধ্যেও রাখতে পারি। এইভাবে করে আমি যদি প্রিন্ট এফ এর মধ্যে রাখি তাও হবে, তাহলে সরাসরি এই জিনিসটা রিটার্ন করবে। ঠিক আছে, সো আমি রাখলাম না, আমি এইভাবেই নিলাম। সো আমি যখন এটাকে কল করতেছি তখন কি হচ্ছে, জেনারেট র্যান্ডম নাম্বার, তখন এটা এখানে যাচ্ছে, কোডটা এখানে আসতেছে, তো তারপরে র্যান্ড ফাংশনটা কল হচ্ছে, হয়ে একটা র্যান্ডম নাম্বার আসতেছে, অনেক বড় নাম্বার আসতে পারে, ছোট নাম্বার যেটাই হোক, ওটাকে 100 দ্বারা মড করে এই রেঞ্জের মধ্যে নিয়ে আসতেছে, 1 থেকে 100 রেঞ্জের মধ্যে নিয়ে আসতেছে, করে ওইটা রিটার্ন করতেছে। ঠিক আছে, 1 থেকে 100-র মধ্যে যখন একটা নাম্বার রিটার্ন হবে, সো এটা আসবে কার মধ্যে, র্যান্ডমের মধ্যে। এরপর হচ্ছিল গেট পাই ভ্যালু, এটা কল হচ্ছে, কোনো প্যারামিটার নাই, কিন্তু এটা রিটার্ন করতেছে কি, পাইয়ের একটা ছোট্ট একটা মান রিটার্ন করতেছে, তাই হচ্ছিল ফ্লোট। সো আমি ফ্লোটের মধ্যে রাখলাম, এখন আমি জাস্ট এটার মানটা প্রিন্ট করেছি। আমি রান করলে দেখেন এই যে আসলো যে র্যান্ডম নাম্বার 42 আসছে, আর পাইয়ের মানটা চলে আসছে। আমি আবার যদি রান করি দেখবেন যে এবার অন্য কিছু আসবে, তাও 42 আসছে। এটা মেমোরিতে হয়তো বা একই নাম্বার, একই জিনিস বারবার আসতেছে। অনেক সময় এমন হয় যে একই র্যান্ডম নাম্বার বারবার আসে, কারণ এটা ডিপেন্ড করে মেমোরির উপরে। আমার এখানে 42 আসতেছে, আমি যদি অনলাইন কোনো কম্পাইলারে রান করতাম তখন হয়তো বা অন্য কিছু আসতো। সো এটা ভ্যারি করে কম্পাইলারের উপরে। তো আমি এখন 42 পাচ্ছি, পরে এক সময় রান করলে হয়তো বা অন্য কিছু আসবে। সো এটাই। এখন আমি যদি র্যান্ডম নাম্বার এটা যদি কেটে দিতাম তাহলে দেখি কি আসে, মানে এইটুকু অংশ। এবার দেখেন, এবার আসতেছে 41, আবার রান করি, তাও 41 আসতেছে। তো যাই হোক, এটা আর কি ডিপেন্ড করে আর কি কম্পাইলারের উপরে। এখন বারবার 41 কেন আসতেছে সেটা আসলে আমি নিজেও জানি না। এটা এই মানে বারবার হচ্ছিল এই র্যান্ড ফাংশনটা ওই একই জায়গায় অ্যালোকেট হচ্ছে, অ্যালোকেট হওয়ার কারণে ওই হচ্ছে, আমি যদি আবার কিছুক্ষণ পরে রান করি দেখা যাবে যে অন্য নম্বর আসবে, তাও 42। আচ্ছা যাই হোক, সামনের দিকে আগাই। আপনারা আপনাদের মেশিনে, আপনাদের পিসিতে রান করবেন, দেখবেন যে অন্য কিছু আসবে। সো এখন হচ্ছে হলো আর্গুমেন্ট নো রিটার্ন ভ্যালু, আমরা এবার প্যারামিটার পাস করব কিন্তু কোনো রিটার্ন ভ্যালু থাকবে না। ঠিক আছে, সো এটা যদি আমরা দেখি, সরি, টি নামে রাখতে পারি। সো আমরা প্যারামিটার দিব কিন্তু এটা রিটার্ন টাইপ থাকবে না। সো এই কোডটা আমরা নিয়ে আসি যদি, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ,
এখানে আমাদের ইন্ডেন্টেশন ফার্স্টে করি, এখানে আমাদের কার্লি ব্রেসেস এখানে শুরু এখানে শেষ। সো এই সবগুলো আমি একটা ট্যাব দিলাম, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছি যে আরেকটা কার্লি ব্রেসেস এর ভিতরে আছে, এই প্রথম কার্লি ব্রেসেস এর ভিতরে আরেকটা কার্লি ব্রেসেস এখানে শুরু এখানে শেষ। সো আমি এর ভিতরে যা আছে সব একটা ট্যাব দিলাম। এর ভিতরে আরো একটা কার্লি ব্রেসেস আছে, এর ভিতরে একটা লাইন আছে, আমি একটা ট্যাব দিলাম, সুন্দর মতো আমার ইন্ডেন্টেশন হয়ে গেল। সো এটা আমি ইন্ডেন্ট করে নেই। তারপর এটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। তো ক্যাটাগরি 4 পর্যন্ত চলে আসছে। ক্যাটাগরি 4 আমার দরকার নেই। ক্যাটাগরি 4 আসলে কেন? ক্যাটাগরি 4 এর এইটুকু কেটে দিতে হবে, এটা আর কি ভুলে চলে আসছে হয়তো বা। এর ভিতরে এইটুকু অংশ ইন্ডেন্ট হবে, এইটুকু অংশ, ঠিক আছে। এরপরে আমাদের মেইন ফাংশন এখানে শুরু এখানে শেষ। ওকে, সো এখানে যেটা হয়েছে দেখেন, ফার্স্ট অফ অল আমরা মেইন ফাংশনে আসি। প্রিন্ট প্যাটার্ন নামে একটা ফাংশন কল করছে, যার মধ্যে দুইটা আর্গুমেন্ট পাস করছে, একটা ইন্টিজার টাইপ একটা ক্যারেক্টার টাইপ। আমরা জানি যে সিঙ্গেল কোটেশনের মধ্যে থেকে ক্যারেক্টার। এরপর একটা পাস করছে, এখানে একটা স্ট্রিং পাস করছে, এটা কিন্তু একটা স্ট্রিং কারণ ডাবল কোটেশন আছে। তারপর একটা ইন্টিজার, তারপর একটা কি ফ্র্যাকশন টাইপের ফ্লোট অথবা ডাবল। এরপরে আবার আরেকটা ফাংশন, এখানে হচ্ছে একটা ইন্টিজার একটা ক্যারেক্টার। আমরা ফার্স্ট যে ফাংশনটা আছে সেখানে যাই। এখানে কি করছে, এখানে বলছে যে রো আর হচ্ছে সিম্বল। রোটা হচ্ছে ইন্টিজার টাইপের, আর একটা হলো সিম্বল নিছে, এটা হচ্ছে কি সিম্বল নামে একটা প্যারামিটার নিছে, সেটা কি টাইপের, ক্যারেক্টার টাইপের। এই দুইটা জিনিস আমি কোথা থেকে পাচ্ছি, এই দুইটা জিনিস আমি পাচ্ছি এই যে ইউজারের কাছ থেকে, ঠিক আছে। সো এখানে কি হচ্ছে যে প্যাটার্ন উইথ পার্সেন্টেজ ডি রোজ ইউজিং পার্সেন্টেজ সি, মানে আমরা যে স্টার অফ পিরামিড দেখছি বা হচ্ছে হলো বিভিন্ন রকম প্যাটার্ন দেখছি, সেরকম একটা প্যাটার্ন এখানে একটা প্যাটার্ন প্রিন্ট হবে, ঠিক আছে। সো সেটার কোড আমরা হচ্ছে এতদিন এই জায়গাতে স্টার দিয়ে করতাম, এখানে স্টার দিতাম। সো এখন এমন একটা প্যাটার্ন আমরা বের করব, প্রিন্ট করব। আমরা এখানে স্টার স্টারের জায়গায় যদি অন্য কিছু দিই সেটা প্রিন্ট হবে। সো আমরা আগে ফার্স্টেরটা দেখি, এই পরেরগুলো আমরা কমেন্ট করলাম। সো ফাংশন ইউজ করার একটা সুবিধা কি, দেখুন আমি জাস্ট এই দুইটা লাইন কমেন্ট করছি, এই সম্পূর্ণ কাজটা কমেন্ট হয়ে গেছে। সো আমি যদি ফাংশনে না লিখে আমি যদি এই জিনিসগুলো যদি এখানে লিখতাম, তাহলে কিন্তু আমাকে কি করতে হতো, পুরো লাইনটা আমাকে অনেকখানি ইয়ে করতে হতো, কমেন্ট করতে হতো। সো এখন আমি এটা যদি রান করি, এই যে দেখেন একটা কি একটা ট্রায়াঙ্গেল প্রিন্ট হয়েছে, বা ট্রায়াঙ্গেল বা এটাকে কি বলা যায় যে আপনার হলো সমকোণী ত্রিভুজ, একটু সমকোণী ত্রিভুজ হচ্ছে বা যেটাই বলেন না কেন। সো আমি যদি এখন স্টারের জায়গায় অন্য কিছু যদি দেই, আমি ধরলাম হ্যাশ দিলাম, ঠিক আছে। এবার রান করি, এই যে হ্যাশ আসছে, ঠিক আছে। আমি চাইলে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি, আইএনটি কি নেওয়া যায়। আচ্ছা আগে আমি লিখি, আচ্ছা ইন্টিজার নেই, আগে ইন্টিজার নিলাম হচ্ছে এন, আমি এন সাইজের কি করব। এরপর হচ্ছিল ক্যারেক্টার সিএর, আমরা যে ক্যারেক্টারটা রাখতে চাই সেটা নিলাম। আমি ধরেন যে আমি নিলাম সিম্বল এসওয়াইএম, ঠিক আছে। সো এখন আমি স্ক্যানএফ করব, ডি পার্সেন্টেজ সি করলাম, মাঝখানে একটা স্পেস নিচ্ছি কিসের জন্য, স্পেসটা না নিলে আমাদের কি হইতো, আমি যখন এন্ড অফ দিতাম বা স্পেস দিতাম সেটাকে আমাদের ওই ক্যারেক্টার হিসেবে ধরে নিত। সো এই জন্য ক্যারেক্টার লেখার আগে একটা স্পেস দেওয়াটা বেটার, ঠিক আছে। সো এখন আমি এখানে এটার রেফারেন্সটা দিয়ে দিই এন, আর হচ্ছিল কি এসওয়াইএম, ঠিক আছে, পেয়ে গেলাম। তার আগে আমি একটা জিনিস করতে পারি, একটা জিনিস প্রিন্ট করতে পারি, প্রিন্ট প্লিজ enter the length and
of the pattern। আচ্ছা, এটা বললাম। এরপর একটা ব্যাকস্ল্যাশ দিতে পারি। আর কি হবে, প্রথমে এই জিনিসটা, এই লেখাটা আসবে, তারপর আমি হলো লেন্থটা দিব, তারপর স্পেস দিয়ে সিম্বল দিব। ঠিক আছে, এখন আমি জাস্ট এই জায়গায় এন দিলাম আর এই জায়গায় দিব SYM। ওকে, তাহলে আমি এখন যদি রান করি, এখন এই জিনিসটা আসছে। আমি দিলাম 10 দিব, আর ধরেন যে এন্ড এই সাইনটা দেবো। ঠিক আছে, এন্টার দিলে এই যে দেখেন 10 সাইজের আমার একটা প্যাটার্ন প্রিন্ট হয়েছে এন্ড সাইন দ্বারা। ওকে, তো আমরা যে কোনো কিছু দিতে পারি। আমি ধরেন যে দিলাম 5 সাইজ দিলাম, আর দিলাম একটি ইংলিশের একটা লেটার এ দিলাম। ঠিক আছে, এই যে এ নামে চলে আসছে। সো এইভাবে করে আপনারা অনেক মজার মজার জিনিস বানাইতে পারবেন। সো জাস্ট খালি এটা ফাংশন ছাড়াও করা যায়, কিন্তু ফাংশন দিয়ে করলে সুবিধা হলো আপনি বারবার করতে পারতেছেন। আপনি আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে আমরা এই ইয়েটা বারবার করতে পারি। এই জিনিসটা যদি আমি আরেকবার যদি প্রিন্ট করি, 3বার প্রিন্ট করলাম। ঠিক আছে, তাহলে 3বার কল করলাম। 3বার কল করলে কি হবে, 3বার কাজটা হবে। 5 দিলাম হলো ধরলাম স্টার নিলাম। এই যে দেখেন এর ভিতরের কাজটা আমার 3বার হয়েছে। সো এখানে প্রথমবার স্টার দিলেন, পরে আরেকবার স্ক্যানএফ করে আরেকটা জিনিস নিয়ে সেটা দিলেন। এইভাবে অনেকবার ইউজ করতে পারবেন। সো এখানে যে একটা জিনিস আছে, আমি গত ভিডিওতে বলছিলাম যে অ্যাভয়েড কোড রিপিটেশন আর ইনেবলিং রিউজেবিলিটি। ঠিক আছে, সো কোড রিপিটেশনকে অ্যাভয়েড করে আমি যদি ফাংশনটা না করে আমি যদি ম্যানুয়ালি করতে যেতাম, আমাকে এই জিনিসটা বারবার করা লাগতো। ঠিক আছে, এই সম্পূর্ণ অংশটা আমার বারবার করা লাগতো। তো সেই কাজটা কিন্তু খুব সহজে হয়েছে। আমি জাস্ট ফাংশনটা একবার ক্রিয়েট করছি, আর আমি বারবার এটাকে কল করে সেটা আউটপুটটা পাচ্ছি। আর একটা জিনিস কি, ইনেবলিং রিউজেবিলিটি বাড়াচ্ছে। আমি একবারই লিখতেছি, এটা আমি বারবার রিইউজ করতে পারছি। ওকে, আর এটা দেখতেও সুন্দর লাগছে। যে আমি এখানে নামটা দিয়ে দিলাম, একটা রিলেভেন্ট নেম দিয়ে দিলাম, এটা দ্বারা বোঝাচ্ছে যে এখানে একটা প্যাটার্ন প্রিন্ট হচ্ছে। সো আমি জাস্ট ওইটুকু অংশ কল করে আমি কাজটা করতে পারছি। এটা হচ্ছিল এই যে কোডটাকে কি করে মোর অর্গানাইজ এন্ড রিডেবল। সো আপনাদের থিওরি কোনো কিছু আসবে কিনা জানি না। যদি থিওরি আসে এরকম কোড আসতো যে ফাংশনের উপকারিতা কি, ফাংশন ছাড়াও তো কোড লেখা যায়। সো ফাংশন আমরা কেন ইউজ করব? সো এই কারণগুলোর জন্য এইটুকু অংশ যদি আপনি লেখেন তাহলে ফুল মার্ক পাবেন আশা করি। সো এটা গেল প্রথম ফাংশন। এবার আমি সেকেন্ড ফাংশনটাকে আনকমেন্ট করি। এটা কি বলছে যে ডিসপ্লে স্টুডেন্ট ইনফো। সো আমি এখানে একটা স্ট্রিং পাস করে দিছি, এটা চাইলে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। তারপর এখানে কি আছে, নেম, এজ আর সিজিপিএ। ঠিক আছে, ধরেন আমি এটা যদি ইউজারের কাছ থেকে ইনপুট নিই তাহলে কি হতো, তো একটা প্যাটার্ন আমার প্রিন্ট করা শেষ। প্যাটার্ন প্রিন্ট করার পরে আমি আরেকটা প্রিন্টার দিতে পারি, একটা নিউ লাইন দিতে পারি, তাহলে আমাদের একসাথে থাকবে না, মানে একটুখানি গ্যাপ থাকবে। সো আমাদের প্রথম কোড এটা, প্রথম ইয়েটা ফাংশনটা। সেকেন্ড ফাংশনের জন্য আমি দেখলাম printf প্লিজ ইন্টার এ স্টুডেন্ট নেম। ওকে, নেম বললাম, এখন আমি একটা স্টুডেন্টের নাম নেব। ঠিক আছে, তো আমি এখানে উপরেই আমি ভেরিয়েবল গুলো লিখি। আর আমি নিলাম ধরেন নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, একটা স্ট্রিং। নেম সর্বোচ্চ কত হতে পারে, 20 ক্যারেক্টার হতে পারে। তো আমি সাইজ দিলাম 20, তারপর হলো আইএনটি এজ নিলাম, আরেকটা কি নিতে পারি, আইএনটি না ফোর্ট সিজিপিএ। সো এখন আমি এখানে ইনপুট নিব, স্ক্যানার দিয়ে পার্সেন্টেজ কি হবে, পার্সেন্টেজ এস হবে। প্রথমে আমি স্ট্রিংটা নিচ্ছি, নেম। আমরা জানি যে স্ট্রিং এর ক্ষেত্রে এম্পারসেন্ড সাইন দিতে হয় না।
এরপরে আমি নেমটা নিলাম, এরপরে আমি কি করব, স্টুডেন্টের এজ এজ নিলাম, এরপর হচ্ছে স্টুডেন্টের সিজিপি আমরা এখানে আরেকটু ইন্টারেক্টিভ করার জন্য স্টুডেন্টের নাম নিয়েছি। এখন আমি কি করব, ইন্টার স্টুডেন্ট না লিখে আমি নিতে পারি যে পার্সেন্টেজ এস এজ, ঠিক আছে, এখানে আমি পাস করে দিতে পারি নেম, তার ইন্টার তার এজ, ইন্টার স্টুডেন্ট নেম, ঠিক আছে, তার বয়স আর তার হচ্ছে সিজিপিএ। সো এই জিনিসটা আমি কপি করি স্টুডেন্টের জায়গায়, এখানে আমি জাস্ট নেমটা নিলাম, ঠিক আছে, আর কি হবে তার নেম, আর এখানে এসের জায়গায় প্রথম এখানে কি হবে পার্সেন্টেজ টি, এখানে হবে এজ, আর এখানে কি হবে, এখানে হবে হচ্ছিল পার্সেন্টেজ এফ, কারণ এখানে আমি ফ্লোট টাইপের নিয়েছি। তো এটা কি সিজিপি, ঠিক আছে। তো প্রথমে আমি আসলে নেম তিনটা ইনপুট নিলাম, পার্সেন্টেজ এস না দিয়ে আমরা হলো কি করতে পারি, আমরা পার্সেন্টেজ এইভাবে নিতে পারি, ঠিক আছে, এইভাবে নিলে কি হবে আমাদের একটা পুরো লাইন, আচ্ছা গেটস দিয়ে নিই তাহলে আর সুবিধা হবে, গেটস নেম, ঠিক আছে, তাহলে একটা পুরো লাইন আমরা নিতে পারবো, ঠিক আছে, নেম সিজিপিএ, তারপরে আমাদের এই জায়গায় আমাদের কি আসবে, নেম আসবে, সরি নেম, তারপর হলো এটা কি এজ, হ্যাঁ, আর হচ্ছে সিজিপিএ। আমরা চাইলে প্রথম অংশটা আপাতত কমেন্টে রাখি, কারণ আমরা জাস্ট এই অংশটা আপাতত দেখবো, আমরা জাস্ট সেকেন্ড অংশটা দেখবো, ঠিক আছে। এখানে আমি ইনপুট গুলো নিলাম, নেওয়ার পরে আমি জাস্ট আসলে এই ভ্যালুগুলো পাস করে দিচ্ছি, ঠিক আছে, নেম এজ সিজিপিএ। এখন আমি এই ফাংশনে একটু যাই, ফাংশনটা কোথায়, এখানে, তাই না। সো এখানে একটা জিনিস দেখেন, এখানে প্যারামিটার গুলো দেখেন, এখানে কিন্তু যেভাবে নিচ্ছে এখানে কিন্তু কোনো সাইজ দেয়নি। সো আমরা যখন ফাংশনে আমরা কোনো অ্যারে বা স্ট্রিং আমরা লিখবো, এখানে সাইজ দিতে হবে না, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে কোনো সাইজ দিতে হবে না। সো তারপরে হচ্ছিল পরে এটা ইন্টিজার টাইপের, এটা ফ্লোট টাইপের, ঠিক আছে, ডিফারেন্ট টাইপের। এখন আমি রান করি, স্টুডেন্ট নেম ধরেন হচ্ছে অ্যালিস দিলাম, অ্যালিস, এজ দিলাম হচ্ছে 20, আচ্ছা এরপরে সিজিপি এর অংশটা আসতেছে না কেন, তো এখানে আমি এম্পারসেন্ট সাইনটা দিতে ভুলে গেছি, সরি, এখানে কিন্তু এই এম্পারসেন্ট সাইন দিতে হবে, কারণ এখানে আমার ইন্টিজার, এখানে তাই না, আমাদের রেফারেন্স তো দিতে হবে অবশ্যই। এবার দিলাম অ্যালিস, এজ দিলাম 20, সিজিপি দিলাম হচ্ছে 4, ঠিক আছে। এই দেখেন প্রথমে আমাদের এখানে আমরা যদি একটু যাই তাহলে যেভাবে আছে স্টুডেন্ট ইনফরমেশন, তারপর নেম, পার্সেন্টেজ দিয়ে প্রিন্ট করছে, এরপর হচ্ছে পার্সেন্টেজ টি, তারপর পার্সেন্টেজ পয়েন্ট টু, এটা দিয়ে আমাদের জিপিএ প্রিন্ট করছে, ওকে। সো এটা হলো সেকেন্ড অংশ। আর থার্ড অংশে কি বলছে, থার্ড অংশে একটা ইন্টিজার পাস করছে, আর একটা কি, একটা ক্যারেক্টার পাস করছে। সো এটা কি হচ্ছে, এখানে যেটা দিব সেটার হচ্ছে কত লেন্থের একটা ক্যারেক্টার প্রিন্ট হবে। সো আমরা জাস্ট থার্ডেরটা ইয়ে করি, ড্র লাইন, একটা লাইন ড্র হবে, ঠিক আছে। সো এইরকম 30টা ক্রিয়েট হবে, কি বলে হাইফেন, রান করলে এই যে দেখেন 30টা হাইফেন। এটা কিসের জন্য হয়েছে, এখানে কিন্তু লুপ চালানো হয়েছে একটা, ঠিক আছে, লুপ চালানো হয়েছে এই লেন্থ পর্যন্ত। সো এই লেন্থ পর্যন্ত লুপ চালানো হয়েছে, আর প্রতিবার এটা প্রিন্ট করা হয়েছে। সো আমরা যদি এটার জায়গায় যদি অন্য কিছু দিতাম, যে ডট দিতাম, তাহলে ডট প্রিন্ট হইতো, 30টা ডট প্রিন্ট হয়েছে। সো এইভাবে আমরা অনেক কিছু প্রিন্ট করতে পারি। আমরা যদি 1 দিতাম তাহলে কি হতো, এতগুলো 1 প্রিন্ট হতো, ঠিক আছে।
সো আমরা যেভাবে দিব আন্ডারস্কোর দিলে আন্ডারস্কোর প্রিন্টার, ঠিক আছে? এটা হলো এইটার বেসিক, ঠিক আছে? সো এইটা গেল আমাদের থার্ড ক্যাটাগরি, আর্গুমেন্ট উইথ নো রিটার্ন। এরপর লাস্টেরটাতে আসি। এরপরে আরেকটা কি, যে এখানে আর্গুমেন্টও থাকবে, মানে প্যারামিটারও থাকবে আর রিটার্ন টাইপ থাকবে, ঠিক আছে? সো এই রিলেটেড একটা এক্সাম্পল আমরা দেখি। কপি করি পুরোটা। এখানে অনেক কিছু আছে, আমরা সবগুলো দেখবো, সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই। সো প্রথমে আগে আমি কি আছে ক্যাটাগরি, আর্গুমেন্টও থাকবে, রিটার্ন টাইপও থাকবে। সো আমরা একটু ইন্ডেন্টেশন করি। এই জিনিসটা আমি বারবার কেন করে দিচ্ছি, কারণ এটা খাতায়, পরীক্ষার খাতায় লেখার সময়ও ইন্ডেন্টেশন করে লিখবেন, ঠিক আছে? কোডে যেভাবে করেন খাতায়, পরীক্ষার খাতায় এভাবে লিখবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে, স্যাররা ভালো মার্ক দেবে। নাহলে দেখতে ভালো না লাগলে স্যাররা অনেক সময় মার্ক কম দেয়। এখানে ইন্ডেন্টেশন বলতে যে যেখানে আমরা কার্লি ব্রেসেস পাবো তার ভিতরে যা থাকবে এক ট্যাব স্পেস থাকবে, ঠিক আছে? যতগুলো কার্লি ব্রেসেস পাবো তার ভিতরে সবগুলো এক ট্যাব স্পেস। সো এখানে অনেকগুলো কোড আমরা দেখতে পাচ্ছি, আমরা এক এক করে আসি। ফাইন্ড ম্যাক্সিমাম, তিনটা নাম্বার নিছে। ফাইন্ড ম্যাক্সিমামের মধ্যে প্যারামিটার পাস করছে তিনটা। ফাইন্ড ম্যাক্সিমাম নামে যে ফাংশনটা আছে আমরা এটা এখন দেখি, ঠিক আছে? ফাইন্ড ম্যাক্সিমামে কি হইছে, তিনটা প্যারামিটার নিছে, তিনটাই ইন্টিজার টাইপের নিয়ে এখন কি করছে, এখন ফার্স্ট এটা রিটার্ন কি, রিটার্ন করছে একটা ইন্টিজার, ঠিক আছে? তিনটা ইন্টিজার নিছে, রিটার্ন করছে একটা ইন্টিজার। সো তিনটা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটা বের করার কোড। প্রথমে ম্যাক্স সমান এ কে ধরছে, এখন যদি বি যদি ম্যাক্স এর চেয়ে বড় হয়, প্রথমে ম্যাক্স এর মান কত আছে এ, সো বি যদি এর চেয়ে বড় হয় তাহলে আমি বলতে পারি যে বি বড়, সো ম্যাক্স এর মধ্যে বি কে রাখলো। আর হচ্ছে হলো সি যদি বড় হয় ম্যাক্স এর চেয়ে, তো সেক্ষেত্রে ম্যাক্স হবে সি। সো এই কোডটা অনেকভাবে করা যায়, এটা একটা ওয়ে, আপনারা চাইলে অন্যভাবে করতে পারেন, যে তিনটা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম কিভাবে বের করে করে জাস্ট ম্যাক্সটা প্রিন্ট করেছে। তাহলে এটার আমরা আউটপুট কি পাবো, এখানে যে নাম্বারটা দিছে এখানে ম্যাক্সিমাম অফ এত 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 ইজ এত, ঠিক আছে? এরপরে এটা চাইলে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে করতে পারতেন, আমি গত কোডের 3 নাম্বার যেভাবে দেখালাম ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে এইভাবে করতে পারবেন, সমস্যা নেই। তো তারপর হচ্ছে কি বলছে, ক্যালকুলেট সার্কেল এরিয়া, ঠিক আছে? সো আমরা সেকেন্ড কোড ইয়েতে যাই, ফাংশনে যাই। ফ্লোট টাইপের নিচে একটা রেডিয়াস নিচে নিয়ে পায়ের মান আছে, আর হচ্ছে আমরা ইয়ে করছি কি বলে, এটা যে সার্কেল, সার্কেলের এরিয়া, এরিয়া মানে কি, সো ক্ষেত্রফলটা পাইছি, ঠিক আছে? তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা এখানে পায়ের মানটা এখান থেকে নিছি, আমরা কিন্তু এখানে আরেকটা ফাংশন ডিক্লেয়ার করতে পারতাম, ফ্লোট ভ্যালু, ভ্যালু অফ পাই, হ্যাঁ? এখানে আমাদের কোনো প্যারামিটার থাকতো না, আমরা জাস্ট কি করতাম, রিটার্ন, রিটার্ন হচ্ছিল পায়ের মানটা আমরা এখানে রাখতাম, ঠিক আছে? রিটার্ন পাই, ঠিক আছে? আর এই জায়গায় আমি কি বলতাম, জাস্ট এইটুকু, ভ্যালু অফ পাই। এভাবে করা যেত না? এভাবেও কিন্তু আমরা করতে পারতাম, যে পাইয়ের মানটা আমরা এখান থেকে পাইছি, এটা হচ্ছে হলো নন প্যারামিটারাইজেড প্যারামিটারাইজড উইথ রিটার্ন, রিটার্ন, ঠিক আছে? তো এখান থেকে আমি পায়ের মানটা পাইছি, তারপর আমি এটা রেডিয়াসটা বের করছি, ঠিক আছে? এটা হলো আমাদের সেকেন্ড টার্ম। থার্ডটাতে কি বলছে, থার্ডটাতে বলছে ক্যালকুলেট পাওয়ার। আমি একটু সংখ্যা দিব, সেটা হচ্ছে এত
পাওয়ারটা আসবে, ঠিক আছে। সো আমরা যদি এখানে যে ইয়েটা আছে ক্যালকুলেট পাওয়ার বেস আর এক্সপোনেন্ট, আমরা হচ্ছে হলো এটার পাওয়ার বের করতেছি। তো পাওয়ার বের করার জন্য একটা লুপ চলাইছে, 0 থেকে এই এক্সপোনেন্টের যেমন সেই পর্যন্ত, তারপর এটার সাথে গুণ করতেছে। তার মানে ধরেন যে আমাদের যদি ধরে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 হইলে প্রথমে কি করতেছি, এখানে রেজাল্টের মান প্রথমে নিচ্ছে 1, এর সাথে গুণ করতেছে কাকে, বেসকে। বেস আমাদের কত 2, 2 এর সাথে প্রথমে গুণ হচ্ছে কত 2 এর সাথে আমাদের প্রথমবার আমরা আমাদের গুণ হচ্ছে 1 এর সাথে 1 ইনটু 2, এরপর আমাদের যে রেজাল্ট সেটার সাথে আবার গুণ করতে হচ্ছে 2 হচ্ছে, এর সাথে আবার 2 গুণ হচ্ছে, আবার 2, আবার 2, আবার 2। এইভাবে 5 বার লুপটা চলবে 0 থেকে এক্সপোনেন্ট পর্যন্ত। তাহলে আমরা কিন্তু এই পাওয়ারের মানটা পেয়ে যাচ্ছি। সো কোন সংখ্যার অত পাওয়ার মানে কি, যে ওই সংখ্যাটা অতবার গুণ। 2 টু দি পাওয়ার 5 মানে কি, যে হচ্ছিল 2 5 বার গুণ। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছিল 32, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। সো সেইটা করে আমাদের পাওয়ারটা বের হচ্ছে, ঠিক আছে। এই জিনিসগুলো, এই যে কোডটা আছে, এটা আপনারা অবশ্যই খাতায় করবেন, খাতায় লিখবেন। আগে কোড বক্সে করে রান করবেন, তারপর আবার খাতায় লিখবেন। এবার কি আছে, ডিজিট কাউন্ট ডিজিট। তো আমি আপনাদেরকে কাউন্ট ডিজিট শিখাইছিলাম অনেকদিন আগে, যে একটা নাম্বার আছে, সেই নাম্বারের হচ্ছে ডিজিট গুলো কাউন্ট করবে, কয়টা ডিজিট, ঠিক আছে। সো কাউন্ট ডিজিট ফাংশনটা এখানে আছে। সো এখানে কাউন্ট করছি, ঠিক আছে। এখানে এটা আবার কি আছে, যে ফাইল লুপ চালায় নাম্বার যখন জিরো হয়নি ততক্ষণ হলো 10 দ্বারা ভাগ হচ্ছে আর কাউন্ট প্লাস করতেছে। সেইভাবে সাম অফ ডিজিটও রাখতে পারেন, আরো আপনাদের ইচ্ছা মতো আরো অনেক কিছু রাখতে পারেন। এখানে একটা প্যারামিটার নিছে নাম্বার আর রিটার্ন করছে প্রিন্ট, আর এখানে একটা প্যারামিটার নিছে আইএনটি আর রিটার্ন করতেছে লং, ঠিক আছে। এই রিটার্ন টাইপ গুলো মাথায় রাখতে হবে, আমরা কখন কোন রিটার্ন টাইপ দিচ্ছি, ঠিক আছে। এখন আমি ফাইনালি যদি কোডটা রান করি, তাহলে আমাদের আসছে এই যে প্রথমে যে ম্যাক্সিমাম একটা ছিল, এই যে ম্যাক্সিমাম 3টা নাম্বারের এই ফাইন ম্যাক্স কোথায়, এই যে এখানে। সো এই তিনটে সংখ্যার ম্যাক্সিমাম 67, তারপর সেকেন্ডটা কি, যে ছিল আমাদের একটা সার্কেলের হচ্ছিল এরিয়াটা বের হচ্ছে। সো এরিয়াটা এটা হলো আউটপুট। এখানে আমাদের এই জিনিসটা করতেছে। এরপরে থার্ডটা কি, যে পাওয়ার, এখানে কত দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল 2 টু দি পাওয়ার 5, সো 32। হচ্ছিল ফ্যাক্টোরিয়ালটা কোথায়, যে আচ্ছা ফ্যাক্টোরিয়ালটা মিস করে গেছি, এটা হলো ফ্যাক্টোরিয়াল। এই যে এখানে ফ্যাক্টোরিয়ালের কোড লেখা আছে, এটা হলো রিকার্সিভ ওয়েতে লেখা আছে, এই জিনিসটা আপনাদেরকে শেখানো হবে। এটাকে বলে রিকার্সিভ ফাংশন, ঠিক আছে। এই জিনিসটাকে স্কিপ করে গেছি। সো লাস্টটা হচ্ছে হলো ডিজিট কাউন্ট। সো রিকার্সিভ ফাংশনের ব্যাপারে যদি বলি, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, সবকিছুই ঠিক আছে, দেখতে নর্মাল মনে হচ্ছে, কিন্তু এটা নর্মাল ফাংশন না, এটা আমাদের ফাংশনের নাম, তাই না। এই জিনিসটাকে আমি আবার কল করছি, প্রথমে আমি এখানে কল করছি ক্যালকুলেট ফ্যাক্টোরিয়াল 6 দিছি, ঠিক আছে, 6 পাস করে দিছি। এই জিনিসটাকে আমি কল করলাম আমার মেইন ফাংশন, করার পরে আমি যখন এই ফাংশনে গেলাম, এই ফাংশনটা আসলাম, একটা লাইন লিখলাম, ওখানে আমি রিটার্ন করেছি রিটার্ন 1। এরপরে আবার রিটার্ন করছি রিটার্ন n ইনটু, আবার এই ফাংশনটাকে কল করছি। সো এর মধ্যে আমি আবার একটা প্যারামিটার পাস করছি n-1। তো রিকারশন হলো এমন একটা জিনিস, একটা ফাংশনের মধ্যে, ভালো করে শুনেন, একটা ফাংশন এর ভিতরে ওই ফাংশনটাতে যদি আমি আবার কল দিই, একটা ফাংশন সেই ফাংশনের ভিতরেই, এই ফাংশনের ভিতরেই, এর বাইরে না কিন্তু, এর ভিতরেই এই ফাংশনটাকে যদি আমি আরেকবার কল দিই, এটাকে বলে রিকারশন বা রিকারসিভ ফাংশন, ঠিক আছে। এর মধ্যে একটা প্যারামিটার যাবে। সো এই জিনিসটা ছিল লুপের বিকল্প,
ঠিক আছে, লুপ যেভাবে কাজ করে এই রিকারশন সেম ভাবে কাজ করে। তবে এটার কিছু ইউজেবিলিটি আছে, কিছু সুবিধা অসুবিধা আছে। সো রিকারশন হলো এমন একটা ফাংশন, RCURSION is a function that calls itself, ঠিক আছে। রিকারশন একটা ফাংশন যেটা নিজেই নিজেকে কল করে। এই ফাংশনের ভিতরে আমি আবার এটাকে কল করছি, ঠিক আছে। সো আপাতত রিকারশন সম্পর্কে এইটুকু বললাম, রিকারশন নিয়ে আলাদা ভিডিও নিয়ে আসবো, সমস্যা নেই। সো আমি মোটামুটি এই 4টা ক্যাটাগরির যে ফাংশন যেগুলো হতে পারে সেগুলো আমি আপনাদের সামনে বের করলাম। এখানে আরো কিছু অ্যাডভান্স এক্সাম্পল আছে। আমি রিকোয়েস্ট করব এই যে এক্সাম্পল গুলো আছে এগুলো আপনারা দেখে দেখে করার ট্রাই করবেন, ঠিক আছে। এখানে অনেকগুলো এক্সাম্পল আছে। প্রথমটা হচ্ছিল কি অ্যারে প্রসেসিং ফাংশন। এখানে দেখতে পাচ্ছেন একটা বাবল সর্ট আছে, মানে সর্টিং করছে, অনেক কাজ হয়েছে। আপনারা একটু দেখে বোঝার চেষ্টা করবেন এখানে কি কাজ হয়েছে। তারপর হচ্ছে স্ট্রিং প্রসেসিং ফাংশন, এখানে স্ট্রিং নিয়ে কাজ হয়েছে, স্ট্রিং এর প্যালিন্ড্রোম চেক করছে। তারপর হচ্ছিল কাউন্ট ভাওয়েল কাউন্ট করছে। এই জিনিসটাই, এই দুটো জিনিস করছে এখানে। তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাংশনস, এখানে ইভেন কিনা, প্রাইম কিনা, জিসিডি, তারপর এলসিএম, তারপর কি করেছে কাউন্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। ওই যে ছোটবেলায় যে আমরা ছিল এই মুনাফা অঙ্ক করতাম এরকম একটা কাজ করছে। তো এই 3টা এক্সাম্পল আছে, আপনারা এই 3টা এক্সাম্পল আপনারা ট্রাই করবেন। এগুলো একটু পড়ে দেখবেন যে এই যে অ্যাডভান্টেজ অফ ইউজিং ফাংশন, ঠিক আছে। যদি কোনো থিওরি কোশ্চেন আসে যে হোয়াটস দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং ফাংশন, এগুলো একটু এক্সপ্লেন করে ব্রিফলি লিখে দিলেন, এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো ফাংশনের বেস্ট প্র্যাকটিস এগুলো একটু পড়বেন, যদি থিওরিতে কিছু আসে এটার জন্য কাজে লাগবে। সো এখানে আরেকটা জিনিস আছে যে কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স। এই জিনিসটা নিয়ে আমি আলাদা ভিডিও দেব, যে কল বাই ভ্যালু কি আর কল বাই রেফারেন্স কি জিনিস, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি ফাংশনের বেসিক জিনিস। ফাংশনে আরো অনেক অ্যাডভান্টেজ আছে, কিন্তু ফাংশন খুবই ইজি জিনিস আর কি, যে ফাংশন না ইউজ করলেও চলে, কিন্তু ফাংশন কোডের রিউজেবিলিটি বাড়ায়, কোডটাকে সুন্দর করে অর্গানাইজ করে, ঠিক আছে। আর এগুলো হলো ফাংশনের টাইপ, এগুলো হলো বেসিক কথাবার্তা। এই জিনিসগুলো যদি বোঝেন, যত কঠিন প্রবলেমই দেওয়া হোক না কেন ফাংশন রিলেটেড, তখন সমস্যা হবে না। শুধুমাত্র অসুবিধা হবে কোথায়, এই যে এই কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, এই জিনিসটা একটু বোঝা একটু ইম্পর্টেন্ট। আর একটা হলো রিকারশন। রিকারশন একটা ফাংশন যেটা নিজেই নিজেকে কল করে। তো এই জিনিসগুলো যদি বোঝেন তাহলে ফাংশন খুব ইজি জিনিস, ঠিক আছে। তো ভয়ের কিছু নেই, এগুলো একটু প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ পারবেন।